নমস্কার, প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলের আজকের অনুষ্ঠানে স্বাগত। যেরকম গত অনুষ্ঠানে আপনাদের বলেছিলাম যে প্রত্যেক মাসে একটা লগ্নভিত্তিক খুব সংক্ষিপ্ত আলোচনা করব। আপনারা অনেকে প্রশ্ন করেছেন একটু ডিটেলড আলোচনা করতে। ডিটেলড আলোচনা করার মতন কিছু যৌক্তিকতা আমি খুঁজে পাইনি বলেই বলছি যে লগ্নভিত্তিক আলোচনা করলে পুরো আলোচনাটাই অ্যাবস্ট্রাক্ট হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর প্রতি নজর দেওয়া দরকার আমি মনে করছি আমার গুরুর শিক্ষা অনুসারে আমি শুধু সেই জায়গাগুলোকেই লোকেট করব। তাতে কি হবে যে আমি যদি 12টা লগ্নের 12 দিন ধরে অনুষ্ঠান করি তো তাহলে সেটা একদিন বাদে একদিন নর্মালি আমার ভিডিও আপলোড করার আমি চেষ্টা করি। আমি যদি একটু ফাঁকা থাকি তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা সারা মাসে শুধু ওই আলোচনাগুলোই হবে। কনভেনশনাল নর্মাল গোচরের আলোচনা করাটা সম্ভব হবে না। তো সেই হিসাবে আমি আলোচনাটাকে একটু ইন্ট্রোডাক্টরি স্পিচ হিসাবে বলে রাখছি যে কনসাইজ করে আলোচনা করব। এতদিন ধরে আলোচনা করছি, আপনাদের একটা নর্মাল নোশানও আছে যারা অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম শোনেন। তো সেই ভিত্তিতে বলবো যে গুরুত্বপূর্ণ দিন, গোচরে কি শিপমেন্ট হচ্ছে এবং সেটা আপনার লগ্নভিত্তিকে কতটা এফেক্ট করবে। বহু মানুষ রাশিভিত্তিক জানতে চেয়েছে। দেখুন, আমরা যখন গোচর দেখি নর্মালি রাশি থেকেও কিছু মানুষ দেখেন, লগ্ন থেকেও কিছু মানুষ দেখেন, কিন্তু রাশি থেকে দেখলে যেটা হয়, বিশেষ করে যখন গ্রহ অতিচার গতিতে থাকে তখন যদি রাশি থেকে দেখা হয়, মানে আমি বড় গ্রহগুলোকেও ধরে নিচ্ছি, বৃহস্পতি শনির মতন বড় গ্রহ যদি অতিচার গতিতে থাকে তখন রাশি থেকে দেখলে 30% মতন পিউরিটি আসে তার প্রেডিকশনের ক্ষেত্রে। আর অ্যাসেন্ডেন্ট ধরে দেখলে সেটা মোটামুটি 60-70% মতন পিউরিটি আসে। অ্যাকচুয়ালি এই ব্যাপারটা পুরোটাই অ্যাবস্ট্রাক্ট। সেক্ষেত্রেই সেই জন্যই আমি গুরুত্বপূর্ণ জিনিসের বাইরে খুব একটা ওই গোল গোল আলোচনা করার কোনো মানে হয় না। তো কিন্তু এখন যেহেতু মেজর প্ল্যানেটগুলো বকরি রয়েছে, শনি বৃহস্পতির মতন গ্রহ বকরি রয়েছে, বুধ সবেমাত্র বক্রত্যাগ করেছে, তো এই পরিস্থিতিতে অ্যাসেন্ডেন্ট ধরে আলোচনা করাটাই বেটার। আর আমি সবসময় অ্যাসেন্ডেন্ট ধরেই আলোচনা করব। এই আলোচনাটা তো একই অ্যাবস্ট্রাক্ট, কারণ এটা একটা ফাঁকা মাঠে আমি একা দৌড়াচ্ছি যেখানে অন্য কেউ নেই, শুধু আমি একজনের অ্যাসেন্ডেন্টটুকু জানি, তার বাইরে কিচ্ছু নয়। তার উপরে যদি আবার চন্দ্র অ্যাসেন্ডেন্ট হয়, মানে যদি সেটা কারোর রাশি হয়, তাহলে সেটা কিন্তু আরও বেশি প্রবাবিলিটি ফ্যাক্টরের দিক থেকে বললে খুব কমের দিকে চলে যাবে। তো সেই কারণে আমি সেটাকে অ্যাভয়েড করেই বলার চেষ্টা করছি। তবে যারা রাশি ধরে দেখে অভ্যস্ত, আমি যে জায়গাটাকে অ্যাসেন্ডেন্ট বলবো, মনে করুন আজকে আমি 4টে লগ্ন নিয়ে কথা বলার চেষ্টা করব, মেষ থেকে কর্কট। তা আপনারা সেখানে আপনাদের চন্দ্রের পোস্টিং অনুসারেও দেখে নিতে পারেন কত কটা কিছু জিনিস হয়তো মিলবে। এর বেশি আমার বলার নেই। আমি মেষ লগ্ন থেকে বলা শুরু করব। এর প্রকৃতি বা কিছু সবই জানেন। মঙ্গলের প্রকৃতি, মঙ্গলের এখানে বলি জায়গা, রবির এখানে তুঙ্গ জায়গা এবং কালপুরুষের প্রথম ঘর। তো আমাদের নার্ভাস সিস্টেম, এভরিথিং, আমাদের মস্তিষ্ক সব কিছুকে নির্দেশ করে এবং মঙ্গলকে দেওয়া রয়েছে সেই অংশ। তো মঙ্গল বর্তমান পোস্টিংয়ে মঙ্গল এখন অ্যাকচুয়ালি নিচস্থ হয়ে বসে রয়েছে কর্কট রাশিতে। এবং আগামীকাল, আমি আজকে যখন ভিডিও শ্যুট করছি এটা 28 তারিখ রাত্রিবেলা, তো আগামীকাল ও অশ্লেষা নক্ষত্রে ঢুকে যাবে। ভিডিও অলরেডি তৈরি করা রয়েছে, আপনারা অনেকে দেখেছেন। তো তার উপরে একটা পরিষ্কার প্রেডিকশান দেওয়া শুরু করব। দেখুন, এই মাসের স্পেসিফিক বলছি, দেখুন অ্যাজ এ হোল এখন সময় ভালো নেই। আমি বলেইছি 26শে অক্টোবর পর্যন্ত যে একটা হিউজ গ্রোথের টাইম, তা নয়। আপনারা হয়তো ভাববেন যে একাদশে বৃহস্পতি বসে রয়েছে, আজকে যখন ভিডিও করছি এখন চন্দ্রও ঢুকে গেছে, 2-2.5 ডিগ্রির মতন চন্দ্র বৃহস্পতি একসাথে একাদশে বসে রয়েছে। চতুর্থপতির জাতক একাদশে বৃহস্পতি যুক্ত হয়ে 9th হাউসের লর্ডকে মুখ্যত এবং দ্বাদশ হাউসের গ্রহকেও যুক্ত হয়ে বসে রয়েছে। শনি দশমে বকরি হয়ে চন্দ্রের নক্ষত্রে রয়েছে। বুধ অলরেডি রাহুর সাথে অবস্থান করছে লগ্নের দ্বিতীয় এবং 4th পজিশনে। শুক্র এবং মঙ্গল একসাথে অবস্থান করছে, কাছাকাছি অবস্থান করছে। তো এবং কেতু লগ্নের অষ্টমে অবস্থান করছে। এটা হচ্ছে এই মুহূর্তের গোচর যা শিফটিং হবে সেটা আমি একটু শুরুর দিকে বলে রাখছি। সেটা হচ্ছে 25শে জুলাই বুধ
আগে বলিনি, 7ই জুলাই আপনাদের যেরকম আগে বলেছিলাম, 7ই জুলাই বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে নিজের ঘরে, এবং তারপরে মিথুন রাশিতে সে দ্রুত গোচর, মানে দ্রুত ভেলোসিটি নিয়ে সে বেরোবে, এবং 25শে জুলাই সে কর্কট রাশিতে প্রবেশ করবে। তো মঙ্গলের লগ্নের মানে মেষ লগ্নের ক্ষেত্রে সেটা 4th হাউসে থাকবে, এবং সেখান থেকে পুরো মাস অবধি মোটামুটি সে কর্কট রাশিতে অবস্থান করবে। শুক্র এখন রয়েছে কর্কট রাশিতে, জুলাই মাসের একটা হাফ পোর্শন মতো সে কর্কট রাশিতে থাকবে, এবং তারপরে 17ই জুলাই সে চলে যাবে সিংহ রাশিতে। আগেই তার গোচর নিয়ে আলোচনা করা রয়েছে কর্কট রাশিতে, সেটা নিয়ে আপনারা আলাদা করে শুনে নিতে পারেন। রবি মাসের মাঝামাঝি সময় অন্তর পাস করে, কারণ বাংলা মাস ধরে আমাদের হিসেবটা করা রয়েছে। তো সেই হিসাবে এই মাসের 16 তারিখ, মানে যে মাস আসছে আর কি, জুলাই মাস, সেই মাসের 16 তারিখ রবি প্রবেশ করবে তার ঘরের দ্বাদশভাবে অর্থাৎ কর্কট রাশিতে, এবং পুরো মাসের শেষ পর্যন্ত সে মোটামুটি 15 ডিগ্রি 15.5 ডিগ্রি মতন কর্কট রাশিতেই অবস্থান করবে। এটা হচ্ছে সার্বিক গোচর, এবং যখনই ইংরেজি মাস নিয়ে আলোচনাটা করব তখন প্রত্যেক মাসেরই এরকম মিডিল টাইমে রবির একটা করে শিফটিং হবে, সারা জীবন হয়ে এসছে, ভবিষ্যতেও হবে। যাই হোক, মেষ লগ্ন নিয়ে আপনাদের বলে দিই, বর্তমান সময় খুব বিচক্ষণতার সাথে কাটাবেন। স্পেশালি মঙ্গলের যে গুণগুলো রয়েছে, মঙ্গল যেহেতু এখন যত অশ্লেষা নক্ষত্রে ঢুকতে থাকবে তত তার স্ট্রেংথ বাড়তে থাকবে, কিন্তু মঙ্গলের যে তুঙ্গ অবস্থান, সেখানে স্যাটার্ন অলরেডি বসে বকরি হয়ে রয়েছে, তার ফলে নিজের এনার্জিটাকে অ্যাবর্টিভভাবে নষ্ট করবেন না, নিজের এনার্জিটাকে চ্যানেলাইজ করার চেষ্টা করবেন, যাতে সেটা কোনো ভালো কাজে, বা এমন নয় যে কাজের গ্রোথ আপনি সঙ্গে সঙ্গেই পাবেন, কিন্তু যেহেতু দ্বাদশপতি একাদশে বসে রয়েছে, 9th হাউসের লর্ডও একাদশে বসে রয়েছে, সুতরাং লাভ খুব তৎক্ষণাৎ পাবেন না। যদিও মঙ্গল বৃহস্পতি একটা দৃষ্টি বিনিময় থাকবে, 20 জুলাইয়ের পর থেকে মঙ্গল সিংহের ঘরে ঢুকবে, তবুও বলবো যে বাড়ির পরিবেশকে ইনট্যাক্ট রাখার চেষ্টা করবেন, বাড়ির পরিবেশ হাতের বাইরে যেতে দেবেন না, এবং গৃহশান্তি বজায় রাখার জন্য নিজের উপরে লাগাম টানবেন সমস্ত কাজে। যারা একটু উচ্চবিত্ত আছেন, ভালো দশা আছে, ছকের স্ট্রেংথ ভালো, মেষ লগ্নের জাতক জাতিকা, তারা কিন্তু মনে রাখবেন মঙ্গল সবসময় স্পিডকে নির্দেশ করে। মঙ্গলের লোককে আপনি দেখলেই বুঝতে পারবেন তার গতি দেখে। হ্যাঁ, এবার বহু মানুষ বলে যে মঙ্গলের থেকে রবি 5th হাউসে আছে, তো রবিরও গতি আছে। না, রবির গতি নেই। রবিকে সিংহকে কখনো দৌড়াতে দেখেছেন? খুব রেয়ার। সিংহ কিন্তু ম্যাক্সিমাম দেখবেন বসে থাকে, হাঁটে যখন, তার হাঁটার মধ্যে একটা রাজকীয় চাল আছে। তো মঙ্গলের যতই ডেভেলপমেন্টাল স্থান রবির ঘরকে দেওয়া হোক, রবির সাথে মঙ্গলের এখানে বিস্তর ডিফারেন্স আছে। দুজনেই অগ্নিকারক, কিন্তু ডিফারেন্সটা বিস্তর। রবির লোকের সাথে আই কন্ট্যাক্ট করতে পারবেন না, আপনি চোখের দিকে তাকাতে পারবেন না, চোখ দিয়ে সে ব্যাপারটাকে ডমিনেট করার চেষ্টা করবে। মঙ্গল কি করে? মঙ্গল ক্রোধী এবং অবস্টিনেন্স এবং অ্যারোগেন্স, তার অল্টারকেশন, যে কোনো ব্যাপারে উত্তেজিত হয়ে যাওয়া, সেটার দ্বারা সিচুয়েশনকে সে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, ডমিনেশন রাখার চেষ্টা করে। যেহেতু কালপুরুষের সে 1 এবং 8 নম্বর ঘর, ডমিনেশনটা সে সবসময় রাখে, বাট রবির মতো ডমিনেশন সে রাখতে পারে না। মঙ্গল অ্যাকচুয়ালি কর্মী, কাজ করে, কারণ নির্দেশে সে এক্সিকিউট করবে। তো নির্দেশ দেওয়ার মতন প্ল্যানেট স্যাটার্ন এখন বকরি রয়েছে। তো বকরি থাকাকালীন যেহেতু মানে শনির যে দৃষ্টি আছে সেটা মেষ লগ্নের দ্বাদশে আছে, সুতরাং যারা গাড়ি ঘোড়া চালান বা যারা ভেহিকেল ড্রাইভ করুন বা চলুন, যাই করুন, বাইরে বেরোতেই হয় কাজের সূত্রে, তো একটু সাবধানতা অবলম্বন করবেন। দশা খারাপ হলে কিন্তু অবশ্যই অবলম্বন করবেন। মায়ের স্বাস্থ্যের প্রতি বা মাতৃস্থানীয় জায়গায় নজর দেবেন। গৃহ শিফটিং এ সময়টা করবেন না, এই সময় কিছুতেই করবেন না গৃহ শিফটিং। আমি কতগুলো ডেট আপনাদের বলছি, আপনারা খেয়াল রাখবেন। সেটা হচ্ছে জুলাই মাসের 8, 9, 10 এই 3টে দিন, 8, 9, 10 3টে দিন, এবং জুলাই মাসেরই, যেহেতু সেই মাসেরই কথা বলছি, সেটা হচ্ছে 19, 20, 21, 22, 8, 9, 10, 19, 20, 21, 22, 8, 9, 10, 19, 20, 21, 22 এতবার করে বললাম যেহেতু মঙ্গলের বলে। মঙ্গলের মধ্যে একটা উপেক্ষা করার প্রবণতা থাকে, যে আমি সব জানি, কে বাদ দাও সব কিছু। এই ব্যাপারটা করবেন না। এই সেট অফ 2 days, মানে
প্রথম পক্ষে 3টে এবং পরের পক্ষে প্রায় 4.5 দিন মতন সময়। একটু সাবধানে থাকবেন, সমস্ত দিক থেকে সাবধানে। আপনার সমস্ত অ্যাক্টিভিটিসের মধ্যে রাশ টানার চেষ্টা করবেন। যারা বৈবাহিক সম্পর্কের মানে বিবাহের ক্ষেত্রে পাত্র বা পাত্রী খুঁজছেন তাদের জন্য এই সময় উত্তম আছে। শুক্রের অবস্থান খুব ভালো আছে, যোগ করিয়ে দেবে, বাট বিবাহটা চেষ্টা করবেন বছরের শেষে বা সামনের বছরের প্রথম 3-4 মাসের মধ্যে কন্ডাক্ট করতে, তাহলে বেটার হবে। রাহুর অবস্থান দ্বিতীয় থাকার জন্য একটা জিনিস মনে রাখবেন, কথাবার্তার ওপরে অত্যন্ত লাগাম টানবেন। আপনি বা আপনার স্পাউস যিনি আছেন, স্বামী হোক বা স্ত্রী হোক, তিনি কিন্তু তার কথাবার্তার মধ্যে তিক্ততা থাকবে, কারণ সপ্তম ভাবের দ্বিতীয় ঘর মানে কালপুরুষের অষ্টমে কেতু বসে রয়েছে। তো কথাবার্তার মধ্যে ঝাঁজ, নাকারাত্মক কথাবার্তা বা খুব যাকে বলে না খুব খুব শ্লেষাত্মক কথাবার্তা, এইগুলো কিন্তু তৈরি হবে। তো এগুলোকে যত পারবেন ইগনোর করবেন। আপনি যদি নাও মানে উল্টো দিকের আপনার কাউন্টার পার্টকে বুঝিয়ে যদি নাও পারেন, নিজে সংযত থাকবেন। একজন চুপ করে গেলে আর একজন বেশিক্ষণ কথা বলতে পারবে না, অটোমেটিক্যালি সে থেমে যাবে। পরিস্থিতিটা কিন্তু রাহু কেতুর পোস্টিং খারাপ আছে এবং আপনার লগ্নের দিকে টার্ন নিচ্ছে। সুতরাং বেশি ডিজায়ার, দুম করে ধার করে কোনো বড় জিনিস, কোনো অপরচুনিটি আসতে পারে, করে ফেললেন, সেটা করবেন না। করলে কিন্তু পরবর্তীকালে যদি দশাগত সাপোর্ট বা প্ল্যানেটারি সিচুয়েশন আপনার ছকের বেসমেন্ট ভালো না থাকে, আপনি কিন্তু বড় রকম ইনডেটেড হয়ে যাবেন, ঋণগ্রস্ত হয়ে যেতে পারে, এবং সেটা কিন্তু আপনাকে খারাপ দশায় থাকলে ভিসিয়াস সার্কেলের মধ্যে নিয়ে যাবে। কারণ রাহু কিন্তু ভীষণ লোভ দেখায়। সেকেন্ড হাউসে রাহু হট করে পয়সা এনে দেয়, মানুষ ভাবে পয়সার ফ্লোটা থাকবে, কিন্তু রাহুর কাজ হচ্ছে ইনকনসিস্টেন্সি। সুতরাং ভবিষ্যতে সেটা নাও আসতে পারে। স্পাউসের শরীরের দিকেও কিন্তু নজর রাখবেন। তাহলে দুটো ডেট আমি বলে দিলাম, আর বাকি জায়গাগুলোকেও বললাম। বৃষ লগ্নের ক্ষেত্রে বলবো, বৃষ লগ্নের শুক্রের লগ্ন, শুক্র মানে ল্যাভিশনেস, আমাদের কালপুরুষের অ্যাকচুয়াল অর্থের জায়গা, অর্থের স্রোত এখানে থাকে, এবং এই অর্থ কিন্তু অধিকাংশ ক্ষেত্রে শুক্রের ক্ষেত্রে একটা জিনিস আমি বলি, শুক্র তো পয়সা আয় করেই অবশ্যই, কিন্তু শুক্রের একটা ইনহেরিটেন্সের পয়সা থাকে। যেরকম রবির কিন্তু একটা ইনহেরিটেন্স পয়সা থাকে। রবি তো রাজা, কেউ দুম করে রাজা হয় না। আপনি বলবেন হয়তো কেউ না কেউ তো প্রথম রাজা হয়েছিল, কিন্তু দেখবেন এরকম খুব কম আছে। সে আমাদের পাল বংশের রাজা গোপাল প্রথম নির্বাচিত রাজা ছিলেন, কিন্তু তিনিও যদি নির্বাচিত হন, তিনি তো কোনো র্যাঙ্ক অ্যান্ড ফাইল না যে তাকে দুম করে বসিয়ে দেওয়া হয়েছে। দেখা যেতে পারে তিনিও কোনো দলপতি ছিলেন বা কোনো একজন লিডার ছিলেন, সেই জন্যই তাকে বসানো রয়েছে। তো তার একটা লেগেসি ওয়ার্ক সবসময় থাকে অটোমেটিক্যালি। রবির একটা পেডিস্টাল সবসময় থাকে, এবং শুক্রেরও কিন্তু সেটা থাকে। সেটা হয়তো তার নাম সুনাম যশের ক্ষেত্রে প্রাচুর্য না থাকলেও ইকোনমিক ক্ষেত্রে কিন্তু সেই প্রাচুর্যটা থাকে, বা তার কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে, সেটা দেখে মানে মানে তরল করে নেয় পয়সাটাকে, লিকুইড করে নেয় সে মানি। এবং কারণ শুক্র মানি ছাড়া কখনো বাঁচতে পারবে না। সেই ঘরের ওপরে রাহু বসে রয়েছে, বুধ বসে রয়েছে। বুধ তার কত না, বুধ তার দ্বিতীয় পতি রাহুর সাথে যুক্ত হয়ে বসে রয়েছে। কতদিন থাকবে না, 7ই জুলাই পর্যন্ত। এই সময়টা কিন্তু অ্যাজ এ হোল সময়টা খারাপ আছে। 26শে অক্টোবর আমি বারবার একটা কথা বলছি, আমি যখন একটা কথা বারবার বলি আমি কিন্তু খুব কনসেন্সে বলি, খুব কনসেন্সে। তো সেটা কিন্তু ভাববেন না যে আমি অতিরিক্ত কথা বলার জন্য বলি, যাতে আপনাদের মাথায় থাকে সেই জন্য বলি। তো তার ভিত্তিতে আলোচনা হচ্ছে, তো সেটা কিন্তু একেবারে ভালো নয়। এবং এটা কিন্তু সামনের বছর এপ্রিল মাস পর্যন্ত লগ্নের রাহু থাকবে, তারপরে দ্বাদশে চলে যাবে। সেটাকেও খুব বেটার বলা যায় না, কারণ শুক্রের আরেকটি ঘরে কেতু ঢুকে যাবে, সেটা হচ্ছে তুলা রাশিতে। তো শুক্র বিং অ্যাফেক্টেড বাই আইদার রাহু অফ কেতু। রাহু মানেই কেতু, কেতু মানেই রাহু, একই ব্যাপার, মূলত রাহু ডেমন। তো সেখানে বুধ আছে, বুধ চলে আসবে। শুক্রের পোস্টিং কম্পারেটিভলি বেটার আছে, কিন্তু এখানে থার্ড হাউসে বসে রয়েছে। তো চেষ্টা করবেন ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখার, কারণ মঙ্গল রয়েছে এখানে। ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো রাখার, রবিও এসে এখানে মাঝামাঝি সময় ঢুকবে। তো ভ্রাতা ভগিনী এবং আপনার শ্বশুর বাড়ির শ্বশুরকুলের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন। বাকের ওপর কন্ট্রোল রাখবেন, মস্তিষ্কের ওপর কন্ট্রোল রাখবেন। আমি একটা খুব নেগেটিভ কথা বলছি, যারা নেশাসক্ত, অর্থাৎ যারা কোনো রকম নেশা করেন, সেটা স্মোকিং হতে পারে, সেটা কোনো লিকার হতে পারে, বা অন্য কোনো কিছু হতে পারে, যেটাই হোক না কেন সেটার ওপর কিন্তু নজর রাখবেন।
ইভেন যারা অতিরিক্ত চা পানও করেন তারাও কিন্তু নজর রাখবেন। পেটকে কিন্তু অসম্ভব অ্যাফেক্ট করবে। বৃশ্চিক রাশিতে এখন শনির নক্ষত্রে কেতু রয়েছে এবং সেই শনি চন্দ্রের নক্ষত্রে বকরি থাকবে অক্টোবর মাসের 10-11 তারিখ পর্যন্ত। তো এটাকে কিন্তু মোটেই হালকাভাবে নেবেন না। 9th হাউসে শনি কিন্তু আপনাকে বলছে আপনি নিয়ন্ত্রিত হন, এবং এই শনির ওপরে কিন্তু রাহুর দৃষ্টি আছে। সোজা দিক থেকে গেলে পঞ্চম, উল্টো দিক থেকে গেলে নবম দৃষ্টি আছে। তো সেটা কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ রাখবে। বিপরীত লিঙ্গের মানুষের সাথে যদি সম্পর্ক দৃঢ় করার মানসিকতাই থাকে তাহলেই এগোবেন, নচেত এগোবেন না। যাদের ছকের ক্ষেত্রে শুক্র কোনো কারণে বকরি রয়েছে এবং বকরি থেকে মূল ত্রিকোণে রাহু যুক্ত বা দৃষ্ট রয়েছে, বা মঙ্গল যুক্ত বা দৃষ্ট রয়েছে, বা শনির সাথে মোটামুটি 7 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, তাদের জীবনে কিন্তু এবং একটু বেটার দশা হলে নতুন পাত্রপাত্রী আসার যোগ আছে। ইভেন আমি একটা খারাপ কথা বলছি, সেটা কিন্তু মানে বৈবাহিক সূত্রের সম্পর্কের বাইরেও কিছু সম্পর্ক তৈরি হতে পারে। সেটা যেভাবে পারবেন সেভাবে জিনিসটা যাতে বেটার দিকে যায় সেভাবে আপনাদের বুদ্ধির দ্বারা কন্ট্রোল করার চেষ্টা করবেন। কারণ সময় খারাপ আছে, এখন যে কাজই করবেন নেগেটিভ কাজ, তার পরিণাম কিন্তু ভালো দেবে না। আমি বৃহস্পতির রেক্টোগ্রেশনে একটা কথাই বলেছি, এই মুহূর্তে মানুষের কাজ হচ্ছে শুধুমাত্র ইনপুট তৈরি করা, অর্থাৎ যত পারবেন পড়াশোনা করে নিন। যে ফিল্ডে পড়াশোনা করতে পারেন, যার যেটা পেশা, তার নিজের জ্ঞান বাড়িয়ে নিন, কারণ এই সময় জ্ঞান বাড়ানোটাই একমাত্র কাজ আপ টু 3rd উইক অফ অক্টোবর। তারপরে যখন সময়টা বেটার আসবে নভেম্বর থেকে, তখন সেই জ্ঞানটাকে অ্যাপ্লাই করে নিজের জীবনের ফ্রুটফুলনেসটাকে বাড়াবেন। তো মঙ্গলের পোস্টিং এখানে 20 তারিখ থেকে 4th হাউসে চলে আসবে সিংহের ঘরে, এবং অত্যন্ত বলি হয়ে যাবে মঙ্গল এখানে। প্রথম 3-4 দিন মঙ্গল প্রথম নবাংশটা ক্রস করে গেলেই 4 দিনের মাথায় মঙ্গল কিন্তু অত্যন্ত বলশালী প্রভাব দেবে এবং শুক্রের নক্ষত্রও ভোগ করবে। 10 দিনে হয়তো শুক্রের নক্ষত্র পাবে না, পাওয়ার কোনো প্রশ্ন নেই, কেতুর নক্ষত্রেই থাকবে। এবং কেতু কোথায় বসে রয়েছে না 7th হাউসে বসে রয়েছে। তো স্পাউসের শরীরের দিকে কিন্তু অবশ্যই নজর রাখবেন, সন্তানের শরীরের দিকেও কিন্তু খুব নজর রাখবেন, কারণ সন্তানের শরীরও কিন্তু গন্ডগোল করতে পারে। স্পেশালি যদি বাচ্চা শুক্র বা চন্দ্রের দশায় থাকে তাহলে কিন্তু ঠান্ডা লাগা বা পেটের প্রবলেম, বাচ্চাদের এই দুটো প্রবলেমই মেজরিটি হয়, এটা হতে পারে। পেটের প্রবলেমটা যদি হয় তাহলে কিন্তু একটু বেশি প্রিকশনারি মেজার নেবেন এ সময়। আর মাতার যদি দশা খারাপ থাকে তো। আর একটা জিনিস বলবো, অনেকে প্রশ্ন করেছেন বৃষ লগ্নের বা বৃষ রাশির, যেভাবে আপনারা বলেন লগ্ন ধরে বললেই বেটার, 10th হাউসে বৃহস্পতি বকরি রয়েছে, তো সেটা ভালো না খারাপ এই হিসাবে বহু মানুষ প্রশ্ন করেছে। দেখুন, বৃহস্পতি এখন যে স্টেজে চলে গেছে, বৃহস্পতি এখন একটা কাজই করবে, সেটা হচ্ছে আপনি যদি পড়াশোনা করতে চান আপনাকে পড়াশোনা করতে দেবে। ট্রেড বলুন, ফাইন্যান্স বলুন, যাই বলুন না কেন, সেটা কিন্তু এই মুহূর্তে আপনাকে খুব ঢেলে দেবে না। দেওয়ার মতন পজিশনে জুপিটার নট ইন, এই মুহূর্তে তার ফাংশনেবল সিচুয়েশনে নেই। দেবে, অবশ্যই দেবে। হ্যাঁ, যখন তার মূল ত্রিকোণ দিয়ে চন্দ্র বা শুক্র পাস করবে তখন কিছু মনিটারি ফ্লো আপনাকে দেবে, কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট নয়, ইমপারমানেন্ট। যারা সরকারি চাকরির খোঁজ করছেন তাদের কিন্তু এই সময় কোনো রেজাল্ট বেরোনোর প্রবাবিলিটি আছে, বা কম্পিটিটিভ এক্সাম যারা দিতে চাইছেন তারা কিন্তু এই সময় যদি এক্সাম হয় অন্তত জুলাই মাসে, তাহলে এক্সামটা মোটের ওপরে ভালো হবে যদি একটু প্রেফারেবল দশা থাকে। আমি ব্যাড ডেটগুলোকে মার্ক করে দিচ্ছি। বৃষ রাশির ক্ষেত্রে একদম স্পেসিফিক শুনে নেবেন, 4, 5, 6 তারিখ এবং 7 তারিখের প্রায় আধা সময়, এই সময়টা খারাপ আছে। 4, 5, 6, 7 তারিখের আধা সময়। আর খারাপ আছে 21, 22, এই দুটো দিন, অর্থাৎ মাসের মধ্যে প্রায় 5.5 দিন সময় খারাপ আছে। খারাপ সময় কি করবেন? শুক্রের লোকেরা নর্মালি যেটা হয়, ভোগ্যপণ্যের প্রতি আসক্ত, ইমোশন দ্বারা চালিত হয়, ইমোশন, প্যাশন, অবসেশন, এগুলোর দ্বারা চালিত হয়, লজিকটা তাদের কম থাকে। তারপরে রাহু রয়েছে, আপনাকে ভুল পথে চালিত করবে, মাথার মধ্যে অনেক বড় বড় থটস আসবে এবং থটসগুলোকে আপনি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। কারণ রবি থেকে এটা 10th হাউস, তো রবি দশম ভাবের কারক, কালপুরুষের, এটা শুধু বাক নয়, এটা নর্মালি দশম ভাবের কারক। রবি থেকে যদি রাজার ঘর থেকে বিবেচনা করেন,
তো কাজের ক্ষেত্রে আপনার মনে হবে যে ঠিক আছে, লকডাউন আস্তে আস্তে হয়তো একটু শিথিল হওয়ার পথে আছে, সুতরাং আমি বিভিন্ন রকম কাজ শুরু করি। তো যাই করবেন না কেন মনে রাখবেন এই সময় কিন্তু লাভ আপনাকে বেশি কখনোই দিতে পারবে না, কোনো প্ল্যানেট এখানে নেই। হ্যাঁ, অন্তত 1,00,000 ছকের মধ্যে একটা দুটো ছক এরকম থাকে যেগুলো একটু এক্সেপশনাল হরোস্কোপ হয়, তারা হয়তো পেতে পারেন। সেরকম কোনো মানুষ যদি আপনার আশেপাশে থেকে তার দ্বারা আপনি ইন্সপায়ার্ড হন, তাহলে কিন্তু খুব সাবধানে হবেন, কাউকে দিয়ে হরোস্কোপটা দেখিয়ে নিয়ে হবেন, নাহলে কিন্তু ব্যাপারটা অনেক টাকা আপনার নিয়ে নিতে পারে, মানে নষ্ট করে দিতে পারে। তো এটা খেয়াল রাখবেন। পিতার স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। রাহুর পঞ্চম দৃষ্টি বা নবম দৃষ্টি 5th হাউসে বুধের ঘরে রয়েছে, তো সুতরাং সেদিক থেকেও সন্তানের প্রতিও, সন্তানের স্বাস্থ্যের প্রতিও নজর দেবেন। পিতা বা পিতৃতুল্য বা পিতৃব্য যারা আছেন তাদের স্বাস্থ্যের প্রতি নজর দেবেন। স্পেশালি সম্পর্কটাকে ঠিক রাখার চেষ্টা করবেন, কারণ রাহু কিন্তু ভীষণ সম্পর্ক নষ্ট করে এবং খুব কিছু কিছু জায়গায় অবাঞ্ছিত এক ধরনের উচ্চাশা দিয়ে দেয়, সেটা মানুষকে ভ্রমিত করে। বিবাহের ক্ষেত্রে এই মাস কিন্তু খুব একটা সুখকর নয়, বিবাহের ক্ষেত্রে অন্তত। বৃষ রাশির ক্ষেত্রে বিবাহের সময় অত্যন্ত ভালো, আর মানে লগ্নের ক্ষেত্রে ক্ষমা করবেন, বা আপনারা রাশি দিয়েও দেখতে পারেন, লগ্নের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসবে মোটামুটি ডিসেম্বরের হাফের পর থেকে। বৃহস্পতি যখন এই রাশিতে মার্গী অবস্থায় অন্তত 5 ডিগ্রি ক্রস করে যাবে, তারপর থেকে ভালো সময়টা দেবে। মিথুন রাশি যদি কোনো জাতক জাতিকার লগ্ন হয়, সেটা নিয়ে প্রথম বলে দিই, একদিন আলাদা করে অনুষ্ঠান করেছিলাম, আমাকে 2-1 জন ফোন করে বলেছিলেন যে আপনি বাকিগুলোতে নিয়ে কিছু বললেন না। আমি ওটা স্পেসিফিক বলেছিলাম কারণ খারাপ আছে বলে, ওদেরটা একটু বেশি খারাপ আছে সেই জন্য। তো মিথুন লগ্নের ক্ষেত্রে প্রথম বলে দিই, লগ্নের মাসের একটা বড় অংশ লগ্নের মধ্যেই বুধের অবস্থান থাকবে, অন্তত 7ই জুলাই থেকে 25শে জুলাই, তার মানে প্রায় 17.5 দিন বুধ লগ্নে অবস্থান করবে, দ্বাদশে রাহু অবস্থান করবে, এবং প্রায় দ্বিতীয় 2/3 অফ দ্য মান্থ মঙ্গল অবস্থান করবে, 1/3 অফ দ্য মান্থ থার্ড হাউসে অবস্থান করবে। রবি অবস্থান করছে এখন লগ্নের ওপরে, এবং হাফ অফ দ্য মান্থ থেকে রবি চলে যাবে 2nd হাউসে, এবং শনি রয়েছে 8th হাউসে, বৃহস্পতি রয়েছে তার 9th হাউসে, এবং বকরি হয়ে গেছে 9th হাউসে রাহুর নক্ষত্রে। তো এখন রাহু দ্বাদশে রয়েছে, তো আমি যেভাবে রয়েছে সেই ভাবটাকেই ধরে নেব। তো দ্বাদশ ভাবের নক্ষত্রে বৃহস্পতি 9th হাউসে বকরি হয়ে গেছে এখন, এবং কেতু রয়েছে এখান থেকে 6th হাউসে, স্বাভাবিক ব্যাপার। তো শর্ম অফ এনিমিজ হবে, অসংখ্য শত্রুর জন্ম নেবে, অসংখ্য, এবং তারা কিন্তু ব্যাকস্টিয়ার গসিপ করবে কনস্ট্যান্টলি। বিশেষ করে যদি দুর্বল দশায় থাকেন, তাহলে কিন্তু তার ছোটোখাটো স্টাকিংও আপনি বুঝতে পারবেন যে করছে, বা আপনি তাকে আইডেন্টিফাইও করতে পারবেন যদি স্যাটার্নের পজিশন ভালো থাকে। মানে স্যাটার্ন যদি উপচয় স্থানে একটু ভালো নবাংশে অবস্থান করে, তাহলে কিন্তু আপনি তাকে আইডেন্টিফাই করে নেবেন। বাট আপনাকে আমি বিনীত অনুরোধ করব আপনাদের সেই সমস্ত জাতক জাতিকাদের, তারা কিন্তু যদি চাকুরি ক্ষেত্রে হন, অবশ্যই তাকে বোঝানোর চেষ্টা করবেন না যে আপনি তাকে ধরে ফেলেছেন। আপনি তার সাথে যতটা পারবেন কৌশলগত অবস্থান নেবেন, স্ট্র্যাটেজিক পলিসি নেবেন, তার থেকে ধরা দেবেন না তাকে কখনো। এবং ধরা কখন দেবেন? নভেম্বর মাস থেকে, নভেম্বরের ফার্স্ট উইকটা থেকে পর থেকে আপনি একদম টুথ অ্যান্ড নেইল একেবারে ঝাঁপিয়ে পড়তে পারেন, তার আগে নয়। কিন্তু শরীরের প্রতি প্রচণ্ড নজর দেবেন এ মাসে, স্পেশালি যাদের গাইনি প্রবলেম আছে, এবং এমন মানুষ যারা একটা বয়সের সান্নিধ্যে আছে, ট্রান্সফরমেশন অফ এজ আছে, মোটামুটি 46-47 থেকে 50-53 মধ্যে আছেন, তারা নজর দেবেন। অস্থিগত জায়গা, বোনের জায়গায় নজর দেবেন, বিশেষ করে কার্টিলেজ যে সমস্ত জায়গায় আছে সেগুলোতে নজর দেবেন। আইসাইটের ক্ষেত্রে নজর দেবেন, ব্লাড সুগারের ক্ষেত্রে নজর দেবেন, মানে শরীরের যত মেজর প্যারামিটার্স আছে নজর দেবেন। এবং মঙ্গল যেহেতু 3rd হাউসে থাকবে, একটা জিনিস মনে রাখবেন, আপনাকে কিন্তু মোটামুটি জুলাই মাসে 7-8 তারিখের পর থেকে মঙ্গল 23-24 ডিগ্রি ক্রস করে যাওয়ার পর থেকে কিন্তু প্রচুর এন্ডেভার দেবে, শক্তি দেবে এগিয়ে যাওয়ার জন্য, এবং শিফট করে গেলে তো অবশ্যই শক্তি দেবে। বাট মাথায় রাখবেন, স্যাটার্ন যখন 8th হাউসে বকরি অবস্থায় থাকে এবং সেটা দ্বিতীয় পতির নক্ষত্রে থাকে, তাকে কিন্তু খুব সন্তর্পণে পা ফেলতে হয়, কারণ শনি এখন
বকরি হয়ে গেছে প্রায় 1 মাসের বেশি সময়, খুব সন্তর্পণে হিসেব করে বুঝে বুঝে পা ফেলবেন, কারণ বহু মানুষ কিন্তু আপনাকে ঠকিয়ে নিতে পারে, দ্যাট ইজ এ প্রবাবিলিটি। হ্যাঁ, এবং ভয় দেখানোর জন্য বলছি না, দ্বাদশে রাহুর অবস্থান রয়েছে, বেডরুম প্লেজার তো নষ্ট রাহু ওখানে করবেই, কারণ ওটাও চন্দ্রের নক্ষত্রে আছে, দ্বিতীয় পতির নক্ষত্রে, এবং খুব উল্টোপাল্টা এক্সপেন্ডিচারও করাবে। তার সাথে একটা জিনিস বলছি, যাদের বাড়িতে সিকিউরিটির প্রবলেম আছে কোনোভাবে, দীর্ঘ সময় একা থাকা বা এরকম কোনো প্রভিশন তৈরি হয়, তারা কিন্তু একটা জিনিসের প্রতি নজর দেবেন, সেটা হচ্ছে বাড়িতে যেন ছোটোখাটো চুরি বা কোনো দুষ্কৃতি এরকম কোনো না থাকে, এটা একটু নজর রাখবেন। এখন খুব সিসিটিভি ক্যামেরা খুব কম দামের মধ্যে পেয়ে গেছে, মোবাইল এখন প্রায় অধিকাংশ লোকই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করেন, অন্তত শহরের দিকে তো করেনি বা সুবারবানের দিকেও করেন, তো ক্যামেরা লাগিয়ে রাখবেন, অন্তত মাঝে মাঝে খেয়াল রাখবেন সেটাকে। এটা কিন্তু প্রিসাইজলি বললাম মিথুন লগ্নের ক্ষেত্রে। ডেট বলে দিই, যে ডেটটা খারাপ সেটা হচ্ছে জুলাই মাসের 2, 3, 4, 5, 2, 3, 4, 5 খারাপ সময় আছে, খারাপ সময় স্পেশালি ফিজিক্যালি এবং মেন্টালি। ফাইন্যান্সের কথাটা কিন্তু আগেই বলে রেখেছি, অ্যাজ এ হোল আপনার অক্টোবরের এন্ড পর্যন্ত কিন্তু খুব অবাঞ্ছিত খরচা হবে, বা এমন হতে পারে আপনাকে ডেট করতে হতে পারে, তো খেয়াল রাখবেন, সেটা বুঝে করবেন, যাই করবেন বুদ্ধি শুড বি অ্যাপ্লাইড। আচ্ছা, 2, 3, 4, 5 এর পরের যেটা খারাপ সময় আছে সেটা হচ্ছে 24, 25, 26, 24, 25, 26, 2, 3, 4, 5 আর 24, 25, 26 এই দুটো সময় কিন্তু খারাপ আছে ফিজিক্যালি এবং মেন্টালি, একটু সাবধানে রাখবেন। আমি অনেকগুলোটাও জায়গা বলে দিয়েছি। বিবাহের যোগ কিন্তু এখন ক্ষীণও আছে, 9th হাউসে বৃহস্পতি আছে, তার 9th দৃষ্টি লগ্নের 5th হাউসে পড়বে, তো বিবাহের যোগ আসবে, কিন্তু বকরি হয়ে যাওয়ার জন্য বারবার বলছি, বৃহস্পতির এখন প্রিসাইজলি কাজ আছে, তার দ্বাদশে শনি বসে রয়েছে, চন্দ্রের নক্ষত্রে বসে রয়েছে, বৃহস্পতি থেকে চন্দ্রের পোস্টিং এখন 6th হাউসে রয়েছে, তো এখন বিবাহের যোগ যদি আসেও, যদি ফ্রিকোয়েন্সিটা আগে এরকম হতো যে 15 দিনে 3টে আসছে, এখন সেটা মাসে 2টো আসবে, এবং সেটাও কিন্তু একটু বাজ বিচার করে নেবেন, মানে যেরকমভাবে পাত্রপাত্র নির্বাচন হয়, কারণ এই সময় একটুখানি ভ্রান্ত পথে চালিত হওয়ার প্রবণতা রয়েছে। সব থেকে বেস্ট হয় যদি অন্তত অক্টোবর পর্যন্ত ওয়েট করে তারপরে কাজে হাত দেন, তাহলে বেটার হবে। লাস্ট যেটা আজকের পর্যন্ত বলবো সেটা হচ্ছে কর্কট লগ্ন নিয়ে। দেখুন, কর্কট লগ্নের অবস্থান গত প্রায় 1.5-2 বছর ধরেই অবস্থান কিন্তু ভালো নয়। অনেকে হয়তো ভাবতে পারেন যে রাহু একাদশে আছে, কেতু 5th হাউসে রয়েছে, সুতরাং ভালো না, ভালো নয়। কর্কট লগ্নের অবস্থান যদ্যপি আমি দেখেছি, আমি অন্তত প্রচুর হরস্কোপ দেখেছি কর্কট লগ্নের এই সময়ের মধ্যে। হ্যাঁ, আমি লগ্ন দেখে হরস্কোপ কখনো দেখি না, তবুও বলছি যে লগ্নটা তো লিখে দিই, অন্তত যিনি ইনকামবেন্ট আছেন তিনি তো ডিজায়ার যে আমার কি লগ্ন আছে, কি রাশি আছে, এটা একটু বলে দিন। তো লিখেছি, আমি দেখেছি, কিন্তু এটা খারাপ আছে। তার কারণটা আপনারা জানেন, কারণ স্যাটার্ন রয়েছে 7th হাউসে। স্যাটার্ন যেখানে থাকে সেই জায়গাতে একটা কাজই শনি করে। শনির একটাই কাজ আছে, আপনাকে সাধক বানানো। শনি যদি খুব নেগেটিভ রুমেও থাকে, গোচরে কিন্তু শনি চেষ্টা করে সেই ভাব অনুসারে আপনাকে সেই ভাবের থেকে বিচ্যুত করা। তো 7th হাউস আমাদের কি ভাব? 7th হাউস হচ্ছে আপনার পুরো আউটার ওয়ার্ল্ড হচ্ছে 7th হাউস। তো 7th হাউস আপনাকে আউটার ওয়ার্ল্ড থেকে শ্রিঙ্ক করবে, সংকুচিত করবে। আপনারা যদি ব্যবসা করেন, তো পার্টনারশিপ যদি থাকে, সেই জায়গা থেকে শ্রিঙ্ক করবে। আপনার 7th হাউস আপনার স্ত্রীরও জায়গা, স্ত্রীর সাথে সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু শ্রিঙ্ক করবে। কারণ কর্কট লগ্ন এবং সিংহ লগ্নের ক্ষেত্রে একদম স্পেসিফিক লগ্ন ধরেই বলছি, আমি কিন্তু এদের ম্যারিটাল লাইফ কখনোই খুব রোম্যান্টিক কোনো ম্যারিটাল লাইফ আমি দেখিনি, যদি শুক্রের পোস্টিং, শনির পোস্টিং খুব ফেভারেবল জায়গায় না থাকে। খুব রোম্যান্টিক জীবন হয় না এদের। খুব প্রথম ওই ধরুন 6-7-8 বছরই বিবাহিত জীবনটা, কনজুগাল লাইফটা হয়, তারপরে না পুরো লাইফটা একটা দায়িত্বের লাইফ হয়ে যায়। কারণ এদের দুজনেরই প্রত্যেকের 7th হাউস স্যাটার্ন রয়েছে, এবং কোনো কারণে যদি 13 ডিগ্রি 20 মিনিটের ওপরে, সিংহ লগ্নের ক্ষেত্রে বলছি, 13 ডিগ্রি যখন বলবো, 13 ডিগ্রি 20 মিনিটের ওপরে বলে সিংহ লগ্নই তার নবাংশেও লগ্ন হবে। তো এর ক্ষেত্রে কিন্তু প্রিসাইজলি আমি দেখেছি
তাদের বিবাহিত জীবনের কিন্তু কোনো কেমিস্ট্রি থাকে না, শুধু লায়াবিলিটি থাকে। এবং যেই হোক না কেন দুদিকের যার থাকবে তাকে সেই লায়াবিলিটিটা মেটাতে হয়। এবং কনজুগাল লাইফ যেহেতু, ফলে দুজনের লাইফে কিন্তু কম বেশি অ্যাফেক্টেড হয়। তো কর্কট লগ্নের ইমিডিয়েট লগ্নের ওপরেই মঙ্গল বসে রয়েছে নীচ হয়ে, মঙ্গল রাজ্যকারী প্ল্যানেট, সে নীচ হয়ে বসে রয়েছে এবং শুক্র এসেও ঢুকেছে এখানে। শুক্র এখানে কি না 4th হাউস এবং 11th হাউসের কারণ। এবং কিন্তু বারবার একটা কথা বলছি, শুক্রের ঘরে কিন্তু রাহু বসে রয়েছে। তো আপনি দূরে রয়েছে, হয়তো বিদেশে থাকে, কিন্তু জানতে পেরেছেন আপনার ঘরে একটা লোককে ভাড়া দিয়ে গেছে, যে ভাড়াটিটা কোনো কারণে দুষ্কৃতী বা দুষ্ট লোক, সে সৎ লোক নয়। তো তখন কি হবে, আপনার মাথায় কনস্ট্যান্ট ওটা, যদিও শুক্র রাহু অত্যন্ত বন্ধু, বন্ধু মানে দুজনের নেচারগত, রাহুর কেউ বন্ধু নয় অ্যাকচুয়ালি, রাহু ডেমন এবং শুক্র তার গুরু। হ্যাঁ, বন্ধুত্বের ব্যাপার নয়, এখানে গুরু শিষ্যের সম্পর্ক, কিন্তু দুজনের মধ্যে একটা কমেন্সালিটি আছে রিলেশনের ক্ষেত্রে, অন্তত বস্তু ভোগের ক্ষেত্রে প্রবণতাটা দুজনেরই আছে, দুজনের পদ্ধতিটা দুরকমভাবে হয়। তো সে তার ঘরে রাহু বসে থাকা, গুরুর যতই তিনি শিষ্য হন না কেন, গুরু তো নিজে একজন ডেমিগড, শুক্রাচার্য নিজে তো একজন ডেমিগড। তো সেই হিসাবে সে কখনোই করবে না, চাইবেন না যে তার ঘরে একজন ডেমন এসে অ্যাটলিস্ট বসে থাকুক। তো সেই হিসাবে সে একটু পারপ্লেক্সড রয়েছে এবং সে আপনার লগ্নে বসে রয়েছে। তো সেই হিসাবে কিন্তু রাহু যতই একাদশে থাক, হ্যাঁ, কারোর যদি দশাগত সিচুয়েশান ভালো থাকে, স্যাটার্নের পোস্টিং ভালো থাকে, তাকে কিছু প্রতিপত্তি দিতে পারে, কিন্তু এই সময়টা কিন্তু অ্যাজ এ হোল খুব ডিফাং সময়। এবং যারা ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত, স্পেশালি পার্টনারশিপের ব্যবসা, মূলত সেলস বা সার্ভিসের ব্যবসায়ী যারা করেন, এই সময়টা কিন্তু মোটেই ভালো সময় নয়। কতদিন পর্যন্ত থাকবে, অনেককেই আমি বলেছিলাম যে বিপরীত রাজ্যকে একটা হয়ে রয়েছে এখানে, এই 6th হাউসের লর্ড 8th হাউসে বসে রয়েছে বৃহস্পতি, বকরি হয়ে গেছে। তো সেই বকরি হওয়ার আগে পর্যন্ত কিছুটা ফল দিত, এখন বকরি হয়ে গেছে, এখন সেই ফলটা আর দেবে না। এখন একটাই কাজ হচ্ছে, কর্কট লগ্নের ক্ষেত্রে মনে রাখবেন, কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির মেন রুম কিন্তু হচ্ছে 9 নম্বর রুম, সেটা কিন্তু ধন, কারণ সেটা তার মূল ত্রিকোণ। এবং সেই ঘরের প্রকৃতি রবি থেকে 5th হাউস, বৃহস্পতি পঞ্চম ভাবের কারণ, তো এই ঘরের ডমিনেশন অনেক বেশি। রবি থেকে 8th হাউসের লর্ড কিন্তু মীন রাশি। তো মনে রাখবেন, দুটো ঘর দেওয়া আছে, দুটো ঘরের মধ্যে যদি গুরুত্ব এবং তার সাথে অ্যাক্টিভেশনের কথা বলা হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাদের 9 নম্বর ঘর মানে স্যাজিটেরাস কিন্তু মোর পাওয়ারফুল। তার মানে এটা নয় যে মীন রাশির কোনো পাওয়ার নেই, মীন রাশিও পাওয়ারফুল তার মতন করে। তো কর্কট এবং সিংহের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে এইটাই, কেউ 5 হয়ে যায়, 8 হয়ে যায় সিংহের ক্ষেত্রে, কর্কটের ক্ষেত্রে সেটা 6 আর 9 হয়ে যায়। কিন্তু কর্কটের যে 6 নম্বর ঘরটা, সেটা বৃহস্পতির মূল ত্রিকোণের ঘর। তার ফলে সে যখন 8th হাউসে গিয়ে বিপরীত রাজ্যক তৈরি করে, বিপরীত রাজ্যকের পুরোটা প্রভাব পাওয়া যায় না, অন্তত 10-12 ডিগ্রি না গেলে পাওয়া যায় না। এই ফলটা কিন্তু জাতক জাতিকারা পাবে মোটামুটি যখন থেকে মানে কুম্ভ রাশিতে 20 নভেম্বরের পর থেকে গোচর করবে, সেই সময় থেকে পরবর্তী 4.5 মাস কিন্তু তারা এই বেটার টাইমটা ভোগ করতে পারবে, কারণ স্যাটার্নেরও পোস্টিং 7th হাউস থেকে সরে 8th হাউসে যাবে। তো সেক্ষেত্রে কিছুটা অন্তত তার খরা কাটবে, এটুকু বলা যেতে পারে। মানে একদম এ ভাষায় বললাম, খারাপ দিন যদি বলা যায় তাহলে সেটা বলছি, সেটা হচ্ছে 4, 5, 6, 6-এর আধা দিন পর্যন্ত, 4, 5, 6 প্রথম ফেজে আধা দিন পর্যন্ত, 15, 16 দুটো দিন, 4, 5, 6 আধা দিন, তারপরে 15, 16, তারপরে হচ্ছে 28, 29 দুটো দিন, অর্থাৎ 3টে ফেজে, এখানে ট্রাইপার্টাইট ডিভিশন আছে। 28, 29, 15, 16 আর 4, 5, 6-এর আধা দিন, তার মানে টোটাল মাসে 6.5 দিন সময়। আপনারা সাবধানে থাকবেন, 7th হাউসে স্যাটার্ন আছে, ভেহিকেলের প্রতি নজর দেবেন। যারা কালো বস্ত্র বা কালো জামা কাপড় বা কালো গাড়ি এগুলো ব্যবহার করেন, তারা একটু সাবধানে চালাবেন। ড্রাইভারও যদি ড্রাইভ করে তাদের, বা যদি কোনো হায়ার করা গাড়িও চলে, তাহলেও কিন্তু সাবধানে চলবে। চেষ্টা করবেন শরীরের ওপরের অংশ ব্ল্যাক জিনিস ব্যবহার না করতে, একদম স্পেসিফিক বলছি। কিন্তু এই জাতীয় কথা আমি খুব একটা বলি না, অন্তত অন এয়ার তো বলি না,
কিন্তু আজকে স্পেসিফিক বলছি, ওপরের দিকে কালো বা খুব ডিপ একদম ডেনিম ব্লু কালার কোনো বস্ত্র কিন্তু পরবেন না। মহিলা যদি হন, মানে জাতিকা যদি হন, তাহলে কিন্তু একেবারে এক্সক্লুসিভলি বর্জন করার চেষ্টা করবেন, অন্তত দিনের বেলা। সূর্য ডুবে যাওয়ার পরে তারপরে ইউজ করুন, তাহলে বেটার আছে। বিয়ের যোগ কিন্তু ইমিডিয়েট প্রায় নেই বললেই চলে, চেষ্টা করবেন বিয়ের ডেট নভেম্বর থেকে করা। কথাবার্তা বলতে পারেন, বাট কথাবার্তাও কিন্তু খুব একটা ফলপ্রসূ হবে না, কারণ লগ্নপতির নক্ষত্রে শনি বকরি রয়েছে, সুতরাং কথাবার্তাকেও এগোতে দেবে না, এবং শরীর কিন্তু ফ্রিকুয়েন্টলি খারাপ করবে অন্তত জুলাই মাসটা। ভালো দশা না হলে কিন্তু সাবধানে থাকবেন। যাদের এই সমস্ত অঞ্চলগুলোতে স্যাটার্ন বা বৃহস্পতি বসে রয়েছে, কর্কটের ঘরে বৃহস্পতি বা শনি বসে রয়েছে, তারা কিন্তু এই মাসটা খুব সাবধানে চলবেন, অ্যাটলিস্ট যতক্ষণ বুধ এই ঘর থেকে বেরিয়ে না যাচ্ছে। বুধ এই ঘরে ঢুকছে 25শে জুলাই, তাহলে তার মানে ধরে নেওয়া যায় যে 10ই অগস্ট বা 11ই অগস্ট পর্যন্ত মোটামুটিও থাকবে। আমার কাছে ডেটাটা নেই, সেটা একটু খেয়াল রাখবেন। এবার আমি যারা ব্রত সম্পর্কে জানতে চান, এবং অমাবস্যা আছে 9ই জুলাই, 9ই জুলাই অমাবস্যা আছে। অমাবস্যার দিন যারা রাহু বা কেতুর দশায় রয়েছেন, বা শুক্রের দশার শেষের দিকে রয়েছেন, বুধের দশার শেষের দিকে রয়েছে, মঙ্গলের দশা 4 বছর কাটানো হয়ে গেছে, এরকম যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন, তারা যেটা করতে পারেন, তারা সেটা পদ্ধতিটা খুব ভালো করে জেনে নিন। সেটা কোনো সময় ছোলা নারকেল কিনবেন না বাজার থেকে, অনেকে বলে দেবে শুধু নারকেলকে বাইয়ে দিন, তা নয়, নারকেল কিনবেন গোটা। চেষ্টা করবেন, যদি পদ্ধতি সামান্য জানা থাকে, নারকেলটা নিজে ছোলার, অর্থাৎ নারকেলটাকে বার করবেন। রাহুকে বার করতে হয়, রাহু সবসময় ডিসগাইজে থাকে, তো রাহু যেহেতু হেড, আমরা মাথাটুকু কল্পনা করে নিয়েছি, তো এই জায়গায় কল্পনা মানে সেটাই অ্যাকচুয়াল, কিন্তু সিউডু। তো সেই হিসাবে নারকেলটা নিজে ছুলবেন, ছুলে সেটার মধ্যে যেটা করবেন, সেটা একটা আড়াই প্যাচের মতন, আড়াই প্যাচ একটা কমলা কালারের সুতো জড়িয়ে নেবেন। যদি সেটা ভগবানের নাম, যারা দীক্ষিত তাদের ক্ষেত্রে অসুবিধে নেই, যারা দীক্ষিত নন তারা যে কোনো পরম ভগবানের কোনো মন্ত্র পাঠ করতে করতে আড়াই প্যাচ নারকেলের মধ্যে সুতোটা জড়িয়ে নেবে। তারপরে নারকেলটা কোনো প্রবাহমান জায়গায় ভাসিয়ে দেবেন, প্রবাহমান জায়গায়, অমাবস্যার দিন। আর যেটা করতে পারেন সেটা হচ্ছে কোনো গরু, স্পেশালি কালো যদি হয় খুব প্রেফারেবল, না হলে অসুবিধে নেই, খাইয়ে দেবেন, এবং দেখবেন সে যেন খেলো ব্যাপারটা। হাতে ধরে খাওয়াতে পারলে তো খুব ভালো, ভয় পেলে বা যদি সে খুব একটা না হয়, তাহলে সামনে যাওয়ার দরকার নেই, বেশি কিছু রিস্ক নেওয়ার দরকার নেই, দূর থেকে খাইয়ে দিতে পারেন, বাট কারুর হাত দিয়ে খাওয়াবেন না, তাহলে কিন্তু ব্যাপারটা গন্ডগোল হবে। আর কাউকে দান করতে পারেন, কি দান করতে পারেন না, অমাবস্যার দিন যেটা দান করা যায় মুখ্যত, সেটা হচ্ছে যে কোনো ব্ল্যাক জিনিস, তিল দান করতে পারেন, তেল দান করতে পারেন, কারণ রাহু গোমেদ, দেখবেন যারা পড়ে রাহুর জন্য, গোমেদের কালারটা সর্ষের তেলের মতন হয়, তো তেল দান করতে পারেন, তিলের তেলও দান করতে পারেন। একদম দান মানে কোনো রকম উল্টো দিকে তাকাবেন না, পয়সা দেবেন না কাউকে, কারণ পয়সা দিয়ে তিনি যদি কোনো নেশা টেশা করেন, তাহলে কিন্তু তার নেগেটিভ, তার যতটা ক্ষতি হবে তার একটা দায়ভার আপনাকে বহন করতে হবে, কারণ সেই মানুষটা আপনার সামনে প্রিটেন্ড করেছে, পয়সা চেয়েছে, এবং আপনি সেই প্রিটেন্ডে পা দিয়েছেন, সুতরাং তার নেগেটিভ এফেক্ট আপনাকেও বহন করতে হবে। আর পূর্ণিমা আছে, সেটা হচ্ছে 23শে জুলাই পূর্ণিমা আছে, 23শে জুলাই পুরো দিন, প্রায় 24শে জুলাই সকাল 8টা 10 পর্যন্ত পূর্ণিমা আছে। পূর্ণিমার দিন যেটা করতে পারেন সেটা হচ্ছে, যারা অর্থনৈতিক সমস্যায় ভুগছেন তারা কনকধারা স্তোত্রম পাঠ করতে পারেন, একটু শক্ত বা শ্রীসূক্ত পাঠ করতে পারেন, দুটোই পাঠ করা যায়। তবে কনকধারা স্তোত্রম পাঠ করার ক্ষেত্রে বেশি বলবো, কারণ ওটা মহর্ষি শঙ্করাচার্যের দ্বারা রচিত, নিজের হাতে রচিত, তো সেটা বেটার। বাড়িতে যদি মা লক্ষ্মীর প্রতিমা থাকে, ভগবানের সাথে একসাথে থাকে, তার সামনে ঘিয়ের প্রদীপ দেওয়ার চেষ্টা করবেন, সেটা বেটার। সেটা কিন্তু খরা কাটাতে সাহায্য করে, বাট চেষ্টা করবেন
এই প্রদীপটা যেন সন্ধেবেলা দেওয়া হয় এবং প্রায় মাঝরাত পর্যন্ত জ্বলে। আবার এমন জায়গায় দেবেন না যাতে বাড়িতে কোনো অগ্নিকাণ্ড হলো, বাচ্চা কাচ্চা থাকলো হয়তো, এরকম। যে কাজই করবেন, কারণ সময়টা খারাপ আছে, যে কাজই করবেন সেটা খুব কষাস অবস্থায় করবেন, কারণ সময়টা কিন্তু মোটের ওপর খারাপ আছে। আর পূর্ণিমার দিন আরেকটা কাজ করতে পারে, সেটা হচ্ছে যারা ছোট বাচ্চা, অর্থাৎ যাদের এখনো অ্যাডোলেসেন্ট গ্রোথ শুরু হয়নি, মেয়ে, তাদের মধ্যে একজন বা তিনজনকে খাওয়াতে পারেন। তারা যা ভালো খেতে চায়, মানে বাচ্চারা তো এখন একটা জাঙ্ক ফুড বা এইসবের প্রতি প্রবণতা আছে, চেষ্টা করবেন ভালো কিছু খাওয়ার, যাতে তার শরীর এবং মনের বিকাশ হয়, সেরকম কিছু খাওয়া বাড়িতে এনে খাওয়াতে পারেন তাদের। তবে অবশ্যই প্রোটোকল মেনে কাজ করবেন। আরেকটা জিনিস বলে দিই, যাদের কালসর্পের এফেক্ট আছে বা ইমিডিয়েট লগ্নের দ্বাদশে বা লগ্নে বা চতুর্থে বা 7th বা 8th হাউসে মঙ্গল বসে রয়েছে, যাদের আছে বা যাদের, তারা কিন্তু কৃষ্ণপক্ষের চতুর্থীর দিন, মানে সেটা হচ্ছে 27শে জুলাই, হ্যাঁ 27শে জুলাই, সেটার আমাদের গণপতিজিকে ভোগ লাগাতে পারেন। এবং তার যে গণেশ যে মন্ত্র আছে, আমি দেখি মন্ত্রটা আপনাদের দিয়ে দেবো, সেই এখানে যদি হয় একটা লিঙ্ক দিয়ে দেবো, তো সেটা পাঠ করবেন। এবং কতবার পাঠ করবেন সেটা অন্তত 9 বার। দেখুন, আমাদের সমস্ত মন্ত্র 108 বার করা হয়। 108 বার করা মানে হচ্ছে আমাদের নবাংশ 108টা, হ্যাঁ, সেই কারণে সব কিছুর সাথে 109কে যোগ করলে আবার 9 এসে সব কিছু শেষ হয়ে যায়, আবার 10 থেকে সব কিছু স্টার্ট হয়। আর আরেকটা হচ্ছে 28 তারিখ নাগ পঞ্চমী আছে, হ্যাঁ, সেই দিন অষ্টনাগের পুজো হয়। অষ্টনাগের পুজো দিতে পারে যারা শৈব বা শাক্ত মতে দীক্ষিত, তারা পুজো করেন, নর্মালিও করতে পারেন পুজো, যারা পুজো করাতে কোনো অসুবিধে নেই, যারা করতে পারেন, কিন্তু বিধিপূর্বক করবেন। অষ্টনাগের পুজো করা অত্যন্ত ভালো। গুপ্ত শত্রু এবং যাদের গুপ্ত ক্ষয় হতে থাকে, মানে ক্ষয়কারক রোগ, এমন কিছু রোগ আছে না, টিবি বা সুগার আছে যাদের, যেটা আমরা বুঝতে পারি না, কিন্তু ভিতর থেকে ক্ষয়ছে। আমরা তো এমনিতেই ক্ষয়ছি প্রতি মুহূর্তে, কিন্তু কোনো ডিজিজের কারণে যদি সেই ক্ষয়টার মধ্যে প্রাবল্য বেড়ে যায়, সেটা কিন্তু করতে পারেন। সেদিন অনেকে মা মনসারও পুজো দেন। তো যাই হোক, যেটাই করবেন সেটা বিধিপূর্বক করবেন, উল্টোপাল্টাভাবে কাজ করবার চেষ্টা করবেন না। 13ই জুলাই 7টা 15 পর্যন্ত, 7টা 15 পরে, 13ই জুলাই 7টা 15 পরে সকালবেলা, 7টা 15 পরে কৃষ্ণপক্ষের চতুর্থী আছে। এই দিনও গণপতিজিকে ভোগ লাগাতে পারে এবং ভোগ দিয়ে সেই ভোগ সকালবেলা পুজো, কিন্তু গণপতিজির যদি পুজো করেন তাহলে সেটা সকাল 10টার পরে, কারণ এরা রাজসিক দেবদেবী, সকাল 10টার পরে পুজো করবেন, সকাল 10টার আগে না। ভগবানের পুজো সবসময় সাত্ত্বিক সময় করতে হয়, তার আগে তারপরে করলে সেই পুজো একমাত্র পুরী ব্যতি রেখে অন্য কোনো জায়গায় সেই পুজোর শিডিউল নেই, কোথাও নেই। করেন অনেকে, নারায়ণ পুজো করছেন সন্ধেবেলা, কিন্তু অ্যাকচুয়ালি করা যায় না। হ্যাঁ, পরমেশ্বরের পুজো করছেন, সব থেকে চিপ যে তার নির্দিষ্ট বিধি, সবার বিধি আছে, সেই বিধির বাইরে করলে সেই পুজো কোনো ফল দেয় না। ভগবানের পুজো ভোর 4টে থেকে বেলা 10টার মধ্যে করতে হয়, সময় নির্ধারণও সেই সময় করতে হয়। তো যাই হোক, এগুলো নিয়ে বিতর্ক থাকতে পারে বিভিন্ন মানুষের মধ্যে, আমি শুধু এই অংশগুলো বলে দিলাম। আর সামনের দিন আবার 5 থেকে 8 নম্বর 4টে বলবো, তারপরের দিন 9 থেকে 12 পর্যন্ত বলে এই মাসের মতো এই গল্প শেষ হবে আর কি। আপনারা আপনাদের কমেন্ট পাঠাবেন, আপনাদের মতামত দেওয়ার চেষ্টা করবেন, আমি সেই মতন করে উত্তর দেবো, বাট চেষ্টা করবেন আমাকে SMS করা, সেটা বেটার হয়। আর শেয়ার করতে পারেন, মনে করলে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি বলেছিলাম যে একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার আছে আপনাদের ক্ষেত্রে। আমি একটা কথা আবার বলছি, যখন বারবার বলি তার পেছনে একটা কজ থাকে, তো সেই কজের জন্যই বলা। পারলে একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, তাতে কিছু মানুষের হয়তো উপকার হলেও হতে পারে। ভালো থাকবেন প্রত্যেকে।